আজ বসছে পদ্মা সেতুর দশম স্প্যান। মাওয়া প্রান্তের স্প্যানটি বসলে দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসেই আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা। আমাদের 2 মিনিমাম হওয়া উচিত, আর বেশিও হতে পারে। আমরা এপ্রিলে আমাদের আরো বেশি টার্গেট। দেখছিলেন প্রধান শিরোনাম। সকলের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। ফায়ারম্যান সোহেল রানাকে বিরচিত বিদায়। সতীর্থদের হাহাকারে হৃদয় বিদরক পরিবেশ। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় দাফন। ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাতকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকেরা। আটককৃতদের 4 জনকে 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র। পুনর্বাসনের উদ্যোগ। এবং ভারতের লোকসভা নির্বাচনে প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারা সহ 91টি আসনে ভোট কাল। সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসছে পদ্মা সেতুর স্প্যান। মাছ নদীতে 13 ও 14 নম্বর পিলারের উপর আজ বসানো হবে স্প্যানটি। 2 প্রান্ত মিলিয়ে 10ম স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পুরো 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। নতুন করে গতি পাচ্ছে পদ্মা সেতুর কাজে। এখন পর্যন্ত নদীতে স্প্যান রয়েছে 9টি, এর মধ্যে 8টি স্প্যানই জাজিরা প্রান্তে। এই প্রান্তেই তাই কার্যত দৃশ্যমান সেতুর কর্মযজ্ঞের বড় অংশ। বাকি যে একটি স্প্যান মাওয়ার 3 ও 4 নম্বর পিলারে বসানো আছে, এটি মূলত সাময়িকভাবে রাখা। এখানে 5 ও 6 নম্বর পিলারের কাজ পুরো শেষ হলে এই স্প্যানটি সেখানে সরিয়ে নেওয়া হবে। সুখবর হলো এবার মাওয়া প্রান্তে প্রথমবারের মতো নির্ধারিত পিলারে বসতে যাচ্ছে স্প্যান। নদীর 3 নম্বর মডিউলের 13 ও 14 নম্বর পিলার দিয়ে এখানে শুরু হবে স্প্যান বসানোর কাজ, যা ধীরে ধীরে এগিয়ে নেওয়া হবে জাজিরার দিকে। মাওয়া প্রান্তে আরও বেশ কটি পিলার পুরো প্রস্তুত বলে চলতি মাসেই 2টি স্প্যান তোলার পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। এপ্রিলে আমাদের 2 মিনিমাম হওয়া উচিত, আর বেশিও হতে পারে। কারণ আমাদের সেকেন্ড আর একটা ট্রাস, ইরেকশনের ট্রাস আমাদের আসছে, যেটা দিয়ে ধরে রেখে ওয়েল্ডিং করে যেটা রেখে, ওয়েল্ডিংটা করতে ধরে রেখে অনেক সময় লাগে। তো সেই সময়ের জন্য দেখা যাচ্ছে এটা পারে নাই। তো আমরা এপ্রিলে আমাদের আরও বেশি টার্গেট। এ লক্ষ্যে যে স্প্যানটি বসানো হবে সেটি তুলে দেওয়া হয়েছে 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেনে। অন্য সময় মাওয়ার ইয়ার্ড থেকে জাজিরা স্পেন বয়ে নিতে পাড়ি দিতে হতো প্রায় 6 কিলোমিটার পথ, তাই আগের দিন রওনা দিত ক্রেন। এবার নদীর পাড় থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে মাওয়া প্রান্তে স্পেন বসানো হবে বলে যেদিন তোলা হবে সেদিন সকালেই এটি নিয়ে রওনা হবে ক্রেনটি। এই দশম স্পেনটি বসানোর মধ্য দিয়ে নদীতে দৃশ্যমান করা সম্ভব হবে পুরো 1.5 কিলোমিটারের সেতু, অর্থাৎ 6.15 কিলোমিটার পদ্মা সেতুর মধ্যে দৃশ্যমান হবে 4 ভাগের 1 ভাগ। তবে নদীতে এখনও 10টি পিলার দৃশ্যমান থাকায় বাকি 3 ভাগ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এই মুহূর্তে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। সবুজ, একেবারেই ঘন কুয়াশা, খুব বেশি দূরে দৃষ্টি যাচ্ছে না। এছাড়া আকাশটাও বেশ কালো মেঘে ঢাকা, অর্থাৎ বেশ বড় সড়ো একটা ঝড়ের পূর্বাভাস এখানে রয়েছে। আমরা সকাল 8টায় এখানে যখন আছি, সাধারণত এই সময়টাতে
এই মাওয়া প্রান্তে এখানকার যে জীবন প্রবাহ সেটি বেশ গতিশীল থাকে। ফেরি চলাচল করে, বাসে অন্যান্য গণপরিবহনে কিংবা ট্রাকে করে পণ্য আসা যাওয়ার বিষয়টি থাকে। এগুলো কোনো কিছুই এখন তেমন একটা হচ্ছে না। সব কিছু মিলে স্বাভাবিক জীবনযাত্রার জন্য যে পরিবেশটুকু দরকার সেই পরিবেশটুকু নেই। আর তাই আমরা যখন এখানে এসে পৌঁছাই এবং আমরা খবর নেওয়ার চেষ্টা করি যে আজ যে স্প্যানটি নিয়ে ক্রেনটি রওনা দেওয়ার কথা নির্ধারিত 13 এবং 14 নম্বর পিলারের দিকে সেটি রওনা হয়েছে কিনা, কিন্তু এখন পর্যন্ত সেটি রওনা হয়নি। কারণ আপনি জানেন যে অন্যান্যবার যেটি ঘটে সেটি হলো যে এই পার্ট থেকে মাওয়া থেকে যখন জাজিরা স্প্যান বসানোর জন্য নিয়ে যাওয়া হয়, ক্রেনটিকে প্রায় 6 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আর বেশ ভারী একটি স্প্যান নিয়ে ক্রেনটি যেতে হয় বলে সেটি আগের দিন সকালে চলে যায় এবং সেদিন রাতে সেটি স্প্যানের কাছে পিলারের কাছে অবস্থান করে। পরের দিন অর্থাৎ আজকে সকালে যেদিন সেটি তোলার কথা সেটি তুলে দেওয়া হয়। কিন্তু এবার যেহেতু স্প্যানটি খুব কাছে, অর্থাৎ মাত্র 1.5 কিলোমিটার দূরে মাওয়া প্রান্ত থেকে 12টি পিলার পার হওয়ার পরে সেটি তোলা হবে, তাই এটি আজ সকালে তোলার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটি রওনা দেওয়া হয়নি। এছাড়া গতবার নবম স্প্যান বসানোর সময়ও কিন্তু একটু তিক্ত অভিজ্ঞতা ছিল। সেটি হলো আগের দিন রাতে যখন সে স্প্যানটি পিলারের কাছে নিয়ে রাখা হয়েছিল সেটি কিন্তু ঝড়ের কারণে সেখানকার কেবল ছিঁড়ে গিয়েছিল। ট্রেনটিকে নোঙর করে রাখার যে কেবলগুলো ছিল সেগুলো ছিঁড়ে গিয়েছিল। তাই বাড়তি সতর্কতা হিসেবে আজকে স্প্যানটি নিয়ে গিয়ে আজকে সেটি তুলে দেওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত সে স্প্যানটি নিয়ে যাওয়ার কার্যক্রম শুরু হয়নি। ঠিক বলা যাচ্ছে না যে আবহাওয়া রয়েছে এই আবহাওয়া যদি শেষ পর্যন্ত থাকে, একই রকম থাকে, তাহলে কিন্তু আজ হয়তো স্প্যানটি নিয়ে রওনা দেওয়ার সম্ভাবনা কম এবং সেক্ষেত্রে আজকে সেটি তোলা নাও হতে পারে। তবে সব কিছু নির্ভর করছে আবহাওয়াটি কেমন থাকে। একটু পর যদি রোদ উঠে এবং মেঘ কেটে যায়, কুয়াশা কেটে যায়, তখন কিন্তু সেটি রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব কিছু মিলে হয়তো 4-5 ঘন্টার বিষয় রয়েছে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো অপেক্ষা করা হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আজকে করা হবে নাকি আগামীকাল সেটি আগামীকালের দিকে চলে যেতে পারে। সবকিছু মিলে আমরা অপেক্ষা করছি, দেখা যাক সবুজ। সেটি যদি জানি আমরা আপনাদের জানিয়ে দেব কি সিদ্ধান্ত নেওয়া হলো। এই ছিল এখানকার সবশেষ খবর। আজ বসানো হবে পদ্মা সেতুর 10ম স্প্যান। সেই প্রস্তুতির সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। সকালের সময় আরো থাকছে। পহেলা বৈশাখ সামনে রেখে বরিশালের পাইকারি বাজারে বেড়েছে ইলিশের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। সহকর্মী স্বজনদের চোখের জল, শ্রদ্ধার ভালোবাসায় অনন্ত অসীমের পথে যাত্রা করলেন ফায়ারম্যান সোহেল রানা। গতকাল সকাল 11টায় ফায়ার সার্ভিস সদর দফতরে জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নেওয়া হয় কিশোরগঞ্জের ইটনায়। সেখানে তার দাফন সম্পন্ন হয়। অশ্রু সজল চোখে ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান সোহেলের ছোট ভাই উজ্জ্বল মিয়া। হৃদয়ের হাহাকার নিয়ে সোহেল রানাকে স্মরণ করেন সহকর্মীরা। বিস্তারিত খান মোহাম্মদ রুমেলের রিপোর্টে। মঙ্গলবারের আকাশটা সকাল থেকেই ছিল মেঘলা। তবে অ্যাম্বুলেন্সে করে মৃত্যুহীন প্রাণ সোহেল রানা যখন আসেন ফায়ার সার্ভিস সদর দপ্তরে, অঝোর ধারায় ভেঙে পড়ে আকাশের কান্না। সহকর্মীদের চোখ তখন ছলছল, অশ্রু চিকমিক করছে উপস্থিত সবার চোখেই। কথা ছিল জানাজা হবে সদর দফতরের খোলা চত্বরে, কিন্তু বৃষ্টি মাথায় সবাই কাতারবদ্ধ দাঁড়িয়ে যান বিশাল গ্যারেজের নিচে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ছিলেন সোহেলের সহকর্মী ও স্বজনরা। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানানো হয় সোহেল রানার ভাই উজ্জ্বল মিয়াকে। তার আবেগ, তার আকুতি ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। ভাইয়ের হয়ে সবার কাছে ক্ষমা চান উজ্জ্বল, চান প্রার্থনা, দোয়া। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই, আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাই চলে যাওয়াতে আমার পরিবারটা এখন রাস্তায় বসার মতো। 1994 সালে জন্ম নেয়া সোহেল মাত্র 3.5 বছরের চাকরি জীবনে জয় করে নিয়েছিলেন বাহিনীর অগ্রজ অনুজ সবার হৃদয়। আর তাই তার এই অকাল বিদায়ে আবেগতাড়িত সবাই। পেশাদারিত্বের আড়ালে চোখের জল চাপা দিতে পারলেও হৃদয়ের হাহাকারটুকু স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের কথায়। সোহেল যে কাজ করছে সেটা সারা বাংলাদেশের মানুষ তাকে সারা জীবন মনে রাখার উচিত। আমাদের ফায়ার সার্ভিসের জন্য তো একটা গর্ব। আমাদের গর্ব, সে আমাদের অহংকার। আমরা কোনোদিন তার কথা বলতে পারবো না। আমাদের সাথে আমাদের একজন সঙ্গী চলে গেছে, আমাদের খুবই আজ
মনের ভিতরে অনেক কষ্ট। সোহেল ছিল আমার বেসম্যান, আমরা একটু ট্রেনিং করছি, কি হারাইছি আমরা এটা আসলে মানে বলার বাহুল্য। আমরা কাজ করতে মানে আমার কোনো ভাষা নেই। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোহেলের পরিবারে সক্ষম কেউ থাকলে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তাদের ফ্যামিলি সে একজন উপার্জনক্ষম ছিল, আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। মাত্র 25 বছর বয়সে সোহেলের চলে যাওয়াতে আক্ষেপ, কষ্ট এবং বেদনা থাকলেও তার এমন বীরত্বপূর্ণ কাজ যুগ থেকে যুগান্তরে সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আপাতত সিঙ্গাপুর পাঠানো সম্ভব হচ্ছে না। গতকাল দুই দেশের চিকিৎসক দলের ভিডিও কনফারেন্সে আলোচনার পর এই সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ড। এদিকে নৃশংস এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী। অধ্যক্ষের যৌন নির্যাতনের প্রতিবাদ করায় আগুন দিয়ে ঝলসে দেওয়া ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি শ্বাসনালী সহ শরীরের ৭৫% পোড়া নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করে তার চিকিৎসায় গঠিত 9 সদস্যের মেডিকেল বোর্ড। 20 মিনিটের আলোচনা শেষে গণমাধ্যমকে ব্রিফ করেন বোর্ড প্রধান ডাক্তার সামন্তলাল সেন। কাগজপত্র এবং রিপোর্ট দেখে যেটা বললেন যে ঠিক এই মুহূর্তে এই 5 ঘন্টা ফ্লাই করা খুব ডিফিকাল্ট হবে, রিস্কি হবে এই মেয়ের জন্য। এয়ার ট্রান্সপোর্টটা করাটা ঠিক হবে না, কারণ তার যে সমস্যাগুলো এখনো আছে সেগুলো আরেকটু স্টেবল হলে তখন হয়তো সম্ভব হবে। এরপরেই হয় নুসরাতের অস্ত্রোপচার। সে কিন্তু তার লাংটাকে ঠিকমতো এক্সপান্ড করতে পারছে না, মানে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। যদিও আমরা পেশেন্ট লাইফ সাপোর্টে আছে, আমরা ভেন্টিলেটর দিয়ে দিচ্ছি, তারপরে ইফোর্টটা তাকে বেশি দিতে হচ্ছে। তো এই ইফোর্টটা যাতে বেশি না দিতে হয় সেজন্য যতটুকু শক্ত চামড়া দুই পাশে আছে আমরা ওটাকে কেটে রিলিজ করে দিই, যাতে লাংটা ঠিকমতো এক্সপান্ড করতে পারে। এদিকে মেয়ের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন নুসরাতের বাবা। আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে সুস্থ করে দেয়, সুচিকিৎসার মাধ্যমে মেয়ে যেন হায়াত লাভ করে, হায়াত দারাজ করে, সবাই দোয়া চাইতেছি। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একটা শিক্ষার্থী যদি তার নিরাপত্তা যদি না থাকে, পরীক্ষা দিতে গিয়ে যদি পরীক্ষার হলে আমার মেয়েকে আমার বোনকে যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হয়, তাহলে এর থেকে বড় বর্বরতা, নৃশংসতা, এর থেকে বড় নিরাপত্তাহীনতার আর কোনো জায়গা থাকতে পারে না। আমরা আশা করব এই মামলাটি যাতে খুব সুন্দরভাবে, মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন, যেই হোক সে তাকে আইনের আওতায় আনতে হবে। ইনশাল্লাহ আমরাও আশা করছি আইনের আওতায় আসবে। গত 27 মার্চ মামলা করে নুসরাত রাফির পরিবার। গ্রেফতার করা হয় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে। এরই জেরে পরীক্ষার হল থেকে ডেকে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্তের অনুসারীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। বাগানে নয়, আমে ফরমালিন দেয়া হয় আড়তগুলোতে, দাবি বাগান মালিকদের। ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বন্ধে পুলিশ মোতায়েনের নির্দেশনায় সন্তোষ, হয়রানি না করার দাবি। নরসিংদীর রায়পুরায় পুরনো বিরোধের জের ধরে ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে একই পরিবারের 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল ভোরে উপজেলার লোচনপুরে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। তবে আগুনের ঘটনা সম্পর্কে কিছুই জানাতে পারেননি এলাকাবাসী। স্থানীয়রা জানান, সম্প্রতি নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুরের দুলাল মিয়া হত্যাকাণ্ডের পর শামসুল মিয়ার 2 ছেলে সোহাগ ও বিপ্লব মিয়াকে আসামি করা হয়। এরপর থেকে শামসুল মিয়ার পরিবার গা ঢাকা দিয়েছিল। আদালত থেকে কিছুদিন আগে বিপ্লব জামিনে মুক্তি পায়। এরপর গতকাল সোমবার বিকেলে নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবারের সদস্যরা। আসার পরপরই ভোরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার 3 বোন ও ফুফু। অগ্নিদগ্ধরা হলো রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের শামসুল মিয়ার মেয়ে প্রীতি, সুইটি, মুক্তামণি এবং তাদের ফুফু আব্দুল খালেকের স্ত্রী খাতুন্নেসা। তবে কিভাবে আগুনের ঘটনা ঘটলো সে সম্পর্কে কিছু বলতে পারছে না এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এই দিক ধরে গেছে একটা বাচ্চা আর ওই দিক গেছে একটা মহিলা, এখানে বলছে যে আগুন লাগছে। আগুন লাগার পরে হয়তো এখানে ফায়ার সার্ভিসের গাড়িও আসছে। ফায়ার সার্ভিস আসছে বলে কোনো আগুন টাগুন দেখেন নাই, তারা বলে আবার উল্টা গালাগালি
করে গেছে। তো আগুন আইলো এখানে কয় মানুষে পড়ছে নাকি হারা নিজে পড়ছে না আমরা জানি না। অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মীরা জানান আগুনের ঘটনা শুনে তারা ওই বাড়িতে গিয়ে কিছু কাপড়ে আগুন দেখে সাথে সাথে নিভিয়ে ফেলে, তবে কাউকে বাড়িতে পায়নি। ভিতরে গিয়ে দেখি কিন্তু আগুনের গন্ধ গন্ধ আসে। তারপরে পিছনে ঘুরে গেলাম, পিছনে গিয়ে দেখি একটা রুমের মধ্যে এক জায়গার মধ্যে আগুন জ্বলতেছে। তবে অগ্নিদগ্ধদের দাবি ঘরের বাইরের থেকে দরজা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চতুর্দিকে কেরাসিন আর পেট্রোল ডালছে, আর চতুর্দিক দিয়ে সবাই দাঁড়া রয়েছে যাতে এরা না বাড়িতে পারে। তারপরে এটা জ্বালার পরে আগুন করছে, আগুন করার পরে আবার বোমা মারছে। আর আমার বাবার কোনো ভাইও নাই, শুধু একলা, মানে বাবা মারার পর আমরা সব ফ্যামিলি মেরা তারা এই জমি বুক করবো। 4 জনের মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট জন, যে 11 বছর বয়স, তার শরীরে 15% পুড়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং, তার পুরো ফেসটা পুড়ে গেছে, এমন সিভিয়ার ইনহেলেশন ইনজুরি, তার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে। সো তাকে আমরা খুবই আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করেছি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার জানান অগ্নিকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত নেমেছে পুলিশ। এখানে যে ঘটনাটি ঘটেছে এটি আসলে ভিকটিমদের সাথে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমাদের আরও তথ্য প্রমাণ নিতে হবে, বিস্তারিত আরও তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সময় সংবাদ, নরসিংদী। অবৈধভাবে পানি বিক্রি বন্ধে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালাচ্ছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। সেখানে রয়েছেন রিপোর্টার ইহসানুল হক শাওন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, সকাল থেকে অবৈধ পানি বিক্রি বন্ধে রাজধানীতে বিএসটিআই যে অভিযান চালাচ্ছে, আমরা সকাল 6টা থেকেই দেখছি তারা রাজধানীর নিউ মার্কেট সহ আশেপাশের কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করছে। সেখান থেকে আমি দেখেছি যে বিএসটিআইয়ের মোট 10 জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে বিএসটিআইয়ের উপপরিচালক রিয়াজুল হক তিনিও রয়েছেন এই অভিযানে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কিছু প্লাস্টিকের বোতল রয়েছে আর কি, জার রয়েছে যেগুলিতে পানি রাখা হয়েছে, এবং এখানে বিএসটিআইয়ের কর্মকর্তারা বলছেন আসলে এই জারগুলি হচ্ছে ফুড গ্রেড মানা হয়নি, যেগুলি আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এই বোতল যাতে আসলে পানি যদি রাখা হয় তাহলে সেটা আসলেই খুবই ক্ষতিকর। এবং এভাবে আমরা সকাল থেকেই দেখছি যে অবৈধভাবে আসলে নোংরা পানি বাজারজাত করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন বেশ কিছু অসাধু ব্যবসায়ী। তাদের সেসব আসলে যে বোতলজাত করে রেখেছিলেন নগরীর বিভিন্ন স্থানে দিবেন বলে, সেই বোতলগুলি তারা আসলে নষ্ট করে দিচ্ছেন। সকাল থেকেই আমরা সেটা দেখছি। বিএসটিআইয়ের কর্মকর্তারা আমাদের যেটা জানিয়েছেন যে ঠিকানাবিহীন এবং অবৈধভাবে আসলে বিএসটিআইয়ের মান চিহ্ন, যে সেই চিহ্ন ব্যবহার করে তারা কিন্তু আসলে এই পানি বাজারজাত করছেন। এবং তারা বলছেন যে ওয়াসার যে আসলে লাইনে যে ময়লা নোংরা পানি রয়েছে সেগুলিও কিন্তু আসলে কোনো ফিল্টারিং না করেই বাজারজাত করা হচ্ছে, যার কারণে আসলে নগরীতে যারা বসবাস করেন তারা মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছেন। এবং সেখানে আমরা দেখেছি যে আসলে এই যে পানির যে আসলে একটা এই যে যেগুলি আসলে অনুমোদিত থাকার কথা, যেগুলি আসলে লাইসেন্স থাকার কথা, সেগুলিও কিন্তু নেই, এবং নামে বেনামে। এবং শুধু আমরা অনেক জার দেখেছি যেগুলিতে শুধু যে মেয়াদ উত্তীর্ণ এবং মেয়াদের যে তারিখটা শুধু সেটিই রয়েছে, এবং কোন প্রতিষ্ঠান বা কারা এই পানিগুলি বাজারজাত করছে সেগুলি আমরা আসলে পাইনি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু বোতল রয়েছে যেগুলি আসলে নষ্ট করে দেওয়া হচ্ছে। এরকম সকাল থেকে প্রায় 1,500-এরও বেশি বোতল যেগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা বলছেন যে আসলে এরকম সামনে যেহেতু রোজা, সেই রমজানকে সামনে রেখেই তারা কিন্তু আসলে এই অভিযান পরিচালনা করছেন, এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবেই কিন্তু তারা এই অভিযানে নেমেছেন। এবং নগরীতে যাতে আসলে শতভাগ পানি, যাতে নিরাপদ পানি আসলে মানুষ পায়, সেই ব্যাপারেই তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল নিউ মার্কেট এলাকা থেকে সবশেষ আমার কাছে। অবৈধভাবে পানি বিক্রি বন্ধে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালাচ্ছিল বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। সেই খবরই জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইহসানুল হক শাওন। আত্মসমর্পণ না করলে কোনো চরমপন্থী রেহাই পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল পাবনায় প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে আস্থার অভাবে যারা আত্মসমর্পণ করতে পারছেন না তাদের জন্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আত্মসমর্পণকারী চরমপন্থী নেতারা। পাবনা থেকে ওমর ফারুকের রিপোর্টে বিস্তারিত। 1999 সালের পর দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবারও চরমপন্থীদের আত্মসমর্পণ।
এবারও শেখ হাসিনা সরকারের হাত ধরেই। বেলা গড়াতেই পাবনা স্টেডিয়ামে পুলিশের ব্যবস্থাপনায় জড়ো হন 4টি নিষিদ্ধ সংগঠনের প্রায় 600 সদস্য। এরই মধ্যে নিজ নিজ এলাকায় আত্মসমর্পণের অংশ হিসেবে জমা দেয়া শখানেক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয়। আত্মসমর্পণকারীদের পক্ষে বক্তৃতায় চরমপন্থী নেতা আর্ট বাবু জানান, আস্থার অভাবে তাদের কিছু সদস্য ইচ্ছা থাকার পরও আত্মসমর্পণ করেননি। সরকার আমাদের এই আয়োজনের মধ্যে দিয়ে আজকে ডেকে এখানে আত্মসমর্পণ করিয়ে ছেড়ে দিবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন ধরনের ছোট ছোট সমিতি কিংবা সংস্থার মাধ্যমে আমরা নিজেরা আত্মনির্ভরশীল হব। পুলিশ মহাপরিদর্শক বলছেন, আত্মসমর্পণের দরজা বন্ধ হয়ে যায়নি। আইনি কাঠামোর মধ্যে আত্মসমর্পণকারীদের মামলার সুরাহা করা হবে। যারা এই চরমপন্থী জীবনে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন, তারা সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের বিষয়গুলো বিবেচনা করার এবং সহযোগিতা প্রদান করার। আত্মসমর্পণ না করে কোনো চরমপন্থী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যারা নাকি এখন পর্যন্ত যে অল্প কয়েকজন আছেন আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনাদের জন্য আমি একটি কথাই বলে যাব, আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন আর আমাদের এই নিরাপত্তা বাহিনী বসে থাকবেন, আমাদের গোয়েন্দা বাহিনী বসে থাকবেন, এটা চিন্তাই করবেন না। অনুষ্ঠানে চরমপন্থী নেতাদের হাতে নগদ সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, প্রত্যেক নেতা 10 লাখ এবং সাধারণ সদস্যরা 1 লাখ টাকা করে নগদ সহায়তা পাবেন। এছাড়া সরকারি তহবিল দিয়ে তাদের জন্য আলাদা নিয়মিত উপার্জনের ব্যবস্থা করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। আর কয়দিন পর পহেলা বৈশাখ, তাই বরিশালের পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলিশের দাম। 1.5 কেজি ওজনের ইলিশের মন এখন 1.5 লাখ টাকা। ক্রেতারা বলছেন দাম ক্রয় ক্ষমতার বাইরে, আর বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় বাড়ছে দাম। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বছর ঘুরে আবার আসছে পহেলা বৈশাখ। গত 3 দশক ধরে কোনো কারণ ছাড়াই বাংলা নববর্ষে পান্তার সাথে ইলিশ খাওয়া কোথাও অনেকটা ফ্যাশন, আবার কোথাও রেওয়াজে পরিণত হয়েছে। এ কারণে নববর্ষ উপলক্ষে ইলিশের চাহিদা বেড়েছে ব্যাপক। সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইলিশের দামও। পয়লা বৈশাখের জন্যই আসলাম ইলিশ মাছ কিনতে, কিন্তু দাম তো লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। আমরা তো ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। ইলিশ মাছের দাম গত বছর জন্য দ্বিগুণ এবং ক্রেতারা হিমশিম খাইতে আছে মাছ কেনার জন্য। বৈশাখের জন্য যে আমাদের খাওয়া উচিত, এরকমের নিয়ম করলে তো আমাদের দাম আরো বাড়বেই। ব্যবসায়ীরা অভিযোগ স্বীকার করে জানালেন, দাম বাড়তে থাকবে 30 চৈত্র পর্যন্ত। এবছর অবায় শ্রাম এবং ইলিশের কড়াকড়ি থাকার কারণে ইলিশের আমদানি অনেক কম, তুলনামূলক অনেক কম, এবং দাম অনেক বেশি, গত বছরের চাইতে কয়েক গুণ দাম বেশি। এদিকে অভয়াশ্রমের বাইরে ইলিশ ধরা ও বিক্রিতে কোনো বাধা নেই বলে জানালেন এই মৎস্য কর্মকর্তা। সব জায়গায় আমরা ইলিশ ধরতে পারছি না, যার জন্য ইলিশের চাহিদা বেশি থাকার কারণে দাম বৃদ্ধি পায়। দাম বৃদ্ধি পেলে আমাদের জেলেরা লাভবান হবে, সেটাও আমরা চাই। আমরা চাই ক্রেতারাও মাছ খাক এবং জেলেরাও লাভ করুক। বরিশালে পাইকারি বাজারে 1.5 কেজি ওজনের ইলিশের মন 1.5 লাখ টাকা। 1 কেজি 1 লাখ ও 600 থেকে 900 গ্রামের ইলিশ 60,000 টাকায় বিক্রি হচ্ছে। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ ঠেকাতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। রাজশাহীর বাগান মালিকদের দাবি, গাছে থাকতে আমে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করা হয় না। ফরমালিন দেওয়ার ঘটনা ঘটে আমের আড়তগুলোতে। আর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাড়াবাড়িতে যাতে বাগান মালিকেরা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্কতার অনুরোধ ব্যবসায়ী সংগঠনের। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। সুস্বাদু আমের অঞ্চল রাজশাহী। প্রতি বছর আম বাগানের সংখ্যা বাড়ছে এ জনপদে। চলতি বছর জেলায় 18,000 হেক্টর বাগানে উৎপাদিত হবে প্রায় 250 জাতের আম। দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে, এসব বাগান থেকে পরিপক্কতার আগেই বাজারে আম আনে অসাধু ব্যবসায়ীরা। ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে সে আমে দেখা মেলে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক। সে কারণেই বাগানে এবার পুলিশ মোতায়েনের নির্দেশনা উচ্চ আদালতের। এই নির্দেশনাকে বাগান মালিকরা সাধুবাদ জানিয়ে বলছেন, আমের পরিচর্যায় পোকা দমনের রাসায়নিক ক্ষতিকর নয়, ফরমালিন মেশানোর এ দায় আড়তদারদের। আমরা এখানে কোনো কার্বাইড বা কোনো মেডিসিন আমরা দিই না। আমরা যে কীটনাশকগুলো মিশাই এগুলো
রোগ প্রতিরোধ করার জন্য, কিন্তু এটা শরীরের জন্য কোনো ক্ষতি হবে না। ব্যবসায়িকরা যারা কিনে নিয়ে যে এরা বিভিন্ন ধরনের কার্বাইড এবং বিভিন্ন ফরমালিন মিশিয়ে এই আমটাকে একেবারে খাওয়ার অনুপযোগী করে ফেলে। যদি পুলিশ মোতায়েন থাকে এবং হাইকোর্টের এই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই উপকারী হবে। আর রাজশাহীর ব্যবসায়ী নেতারা বলছেন, উচ্চতর আদালতের নির্দেশনা পালনের নামে ব্যবসায়ী বা বাগান মালিকরা যেন হয়রানির শিকার না হয়। নির্দেশনাকে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন কিছু যেন না করেন যাতে আমাদের এই সাধারণ কৃষকেরা বা সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। আর জেলা প্রশাসক বলছে, আদালতের নির্দেশনা মানতে উপজেলাগুলোতে বাগান ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত তদারকি কমিটি গঠনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আদালতের নির্দেশনা মেনে আরও জোরদারভাবে যে নির্দেশনা এসেছে আমরা আম বাগানের প্রতি আমরা আমগুলি মনিটরিং করব, যাতে আমি কোনো ধরনের কেমিক্যাল অথবা ফরমালিন মিশাতে না পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,14,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বেপরোয়া হয়ে উঠেছেন ঢাকার রাস্তার মোটরসাইকেল চালকেরা। সিগন্যাল কিংবা যানজট কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না তারা। ট্রাফিক পুলিশ বলছে, অন্যের তো বটেই, নিজের নিরাপত্তার জন্যই সচেতন হওয়া উচিত মোটরসাইকেল চালকদের। সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। দাঁড়িয়ে আছেন ফুটপাতের ওপরে, কিন্তু কেন এমন স্বেচ্ছাচারিতা তা জানতে চাওয়া মানা। এটা তো মানে ফুটপাত, ফুটপাত কোন জায়গায় ফুটপাত? আপনি আমার সময় নষ্ট করতেছেন কেন? হু হ্যাজ গিভেন টু ইউ পারমিশন উইথ মি? আপনি আগে আমাকে সিটি কর্পোরেশন আপনারা দাঁড়ায় আছেন, আপনাকে বলছি আপনি অফিসে বই ইন্টারভিউনেন অন্যায় আপনি করতেছেন। এখন আপনি আমার সময় নষ্ট করতেছেন। আপনি ফুটপাতে দাঁড়াইছেন কেন? আপনি এখন দাঁড়ায় থাকার কথা, আপনি অফিসে যান। ফুটপাতে যারা মোটরসাইকেল চালান তাদের এমন অন্যায় আচরণ পথচারীদের সহ্য করতে হচ্ছে নিয়মিতই। আমরা হাঁটি, আমাদের সাথে প্রায় হচ্ছে, তাদের সাথে প্রতিবাদ করতে হলে তারা উল্টা কথা বলে, পিছন দিয়ে এসে হর্ন দিচ্ছে অবিরত, এবং অনেক সময় ধরেন যে উল্টা আরো চিৎকার চেঁচামেচিও করে। যদিও দেশের সর্বোচ্চ আদালত বহু আগেই আদেশ দিয়েছেন ফুটপাতে মোটরসাইকেল চালানো যাবে না। এজন্য ফুটপাতগুলোও তৈরি করা হয়েছে বিশেষভাবে, কিন্তু কে শোনে কার কথা? গাড়ি সাইডে ছিল তো সেই জন্য আর কি উঠছিলাম আর কি, একটু তারাও আছে। হ্যাঁ অবশ্যই অন্যায়। ফুটপাতে আসলাম আর কি, চরম জ্যাম অনেক 1 ঘন্টা বসেছিলাম পিছনে। অবশ্যই তারার কারণে। বাস, থ্যাংক ইউ। ফুটপাতে মোটরসাইকেল ঠেকাতে যেরকম লোহার খুঁটি লাগিয়েছে বিএনপি, কিন্তু 1 খুঁটি সারি থেকে অন্য খুঁটি সারির যে দূরত্ব, সেই দূরত্ব মাঝে মাঝে উঠছে, দ্বিচক করে যান। আমরা যে বাসে উঠবো, কর্নার দিয়ে একটার পর একটা মোটরসাইকেল এমনভাবে যাচ্ছে, ওনারা 50 থেকে 60টা মোটরসাইকেল, আমরা উঠতে পারতেছি না। ইভেন আমাদের হাঁটার জায়গা দিয়ে বাইকগুলা ক্রস করে। শুধু কি ফুটপাত না তো, একে বেঁকে উল্টো পথে বাইক চলছে দ্রুত বেগে। 4টা মামলা খাওয়ার পরও সে উল্টো চালাচ্ছে স্যার গাড়ি এখনো পর্যন্ত। কেন আমি আপনাকে বলতে ভাই উল্টা দিয়ে না, আমি বলবো কেন? আপনার বিবেক কি? আমার পুলিশ কতজন আছে, আমি সবাইকে বলতে পারবো? এমনকি আইন মানতে বাধ্য করার কথা যাদের, তারাও ভাঙছেন আইন। থানা থেকে আসি তো, আচ্ছা থানা থেকে এসে আসলে মতো আমি আননিছি আর কি। নিজের লেন ভাঙা তো বটেই, বামের রাস্তা বন্ধ করেও দাঁড়িয়ে থাকেন মোটরসাইকেল চালকেরা। বেপরোয়া এই চলাচলের কারণে সমস্যা পোহাতে হচ্ছে অন্য যানবাহনের চালকদেরকে। আগে যাওয়ার জন্য ওরা দৌড়ায়, খালি থাকে গাড়ির গ্লাস ভেঙে ফেলায়। এই যে সাইডে আস্তে সার্পোকার মতো ঢুকাই দেয়, দাপ করে ব্রেক মারতে হয়। যদিও পুলিশের এই কর্মকর্তার দাবি, পরিস্থিতি অনেকটা উন্নত হলেও নিয়ম ভাঙার প্রবণতা বন্ধ হয়নি। এক ইন্টারসেকশন থেকে আর একটা ইন্টারসেকশনের মাঝে প্রতিবেদে আমাদের জনবল কিন্তু খুব একটা বেশি না। মোটরসাইকেল চালকগণকে অনুরোধ করব যে আপনারা রাস্তা দিয়েই গাড়ি চালাবেন নিয়ম মেনে। রাস্তায় নিয়ম ভাঙার পক্ষে বাইকারদের সেই পুরনো অজুহাত, হাতে সময় কম। তাই সময়ের দৌড়ে যখন জীবনের মায়াও তুচ্ছ হয়, তখনই ঘটছে দুর্ঘটনা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ আরও জানায়, গতরাতে ভৈরবের চাঁদপুর ব্রিজ এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এই সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাত দলের সদস্যরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়, এতে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, অস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে।
মৃত অবস্থায় রাত 1:45 প্রায় 1:45 আমাদের কাছে আসে। আর সে মৃত ছিল এবং তার শরীরে আঘাতের চিহ্ন ছিল, বুকের মধ্যে 3টা wound ছিল। বরগুনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। 3 দিনের মাথায় আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের গ্রেড বিম ভেঙে পড়ে। শিক্ষকরা জানান, গতকাল সকাল 9টার দিকে সদর উপজেলার মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে 2য় শ্রেণীর কক্ষের গ্রেড বিম ভেঙে পড়ে। ক্লাস শুরুর আগ মুহূর্তে বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসের বাইরে ছিল। বিদ্যালয়ের জন্য কক্ষের গ্রেড বিম সহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে বলে জানান প্রধান শিক্ষক। এর আগে গত শুক্রবার তালতলী পিকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ভবনে গ্রেড বিম ভেঙে এক শিক্ষার্থী নিহত, 5 জন আহত। আমাদের স্কুলের ছাদটা ভেঙে পড়ছে, আমাকে ওই ক্লাসে ঢুকতে অনেক ভয় করে। অনেক জোরে একটা শব্দ হয়েছে, আমি আসি, এসে আমার অন্য 5ম শ্রেণীর শিক্ষার্থীরাও আসে, এসে দেখি যে ওই জায়গাটা ভেঙে পড়ছে। অনেক ঝুঁকির ভিতরে আছি, আমার প্রতিটা রুমই এইরকম। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে বেশ চাপে আছেন পেসার তাসকিন আহমেদ। ম্যাচ খেলার জন্য নিজেকে ফিট বলে দাবি করলেন তিনি। প্রিমিয়ার লিগে নিজের ফিটনেস জানান দিতে চান তাসকিন। এদিকে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনও মনে করেন বিশ্বকাপের আগে ফিট থাকাই বড় চ্যালেঞ্জ। সুযোগ পেলে গতি নয়, লাইন লেন্থ ঠিক রেখে বল করতে চান সাইফুদ্দিন। তাসকিন থাকবেন তো বিশ্বকাপ দলে? এই প্রশ্নের উত্তর দেয়া মুশকিল। বাতাসে কত কথাই তো ছড়ায়। কেউ বলছেন নির্বাচকরা ইতিবাচক নন, আবার কেউ বলছেন তাসকিনকে চান অধিনায়ক মাশরাফি ও কোচ স্টিভ ব্রডস। এমন ধোঁয়াশা তৈরি হওয়ার একটাই কারণ, তা হলো এই পেসারের ফিটনেস। তাসকিন বলছেন তিনি এখন ফিট, কিন্তু তাতে কি আশ্বস্ত হতে পারবে বিসিবি? রাজ্যের সব চিন্তাই যেন এখন ভর করেছে তাসকিনের মাথায়। ভালো না করলেই সুযোগ পাবো না, বা ফিট না থাকলে সুযোগ পাবো না, ডেফিনেটলি তেমনই প্রেশার, কিন্তু এটা একটু বেশি প্রেশার যে বিশ্বকাপটা তো একটা স্বপ্নের মঞ্চ। আমি চাবো যাতে আমি সুযোগ পাই। আমি আমার সেরা চেষ্টা করতেছি ফিটনেসে প্রমাণ করার যে আমি ফিট, এবং ম্যাচ খেলে ভালো করার চেষ্টা করব, বাকি সব আল্লাহর ইচ্ছা। এদিকে ছোটখাটো ইনজুরি থাকলেও সাইফুদ্দিনের দুশ্চিন্তা নেই। বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটাও প্রায় নিশ্চিত। ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় একাদশে থাকার সম্ভাবনাও জোরালো। তার ভাবনা শুধু নিজেকে মেলে ধরার স্বপ্ন। মনে মনে নিশ্চয়ই একটা পরিকল্পনাও করে ফেলেছেন সাইফুদ্দিন। প্রত্যেকটা ক্রিকেটার ড্রিম থাকে ওয়ার্ল্ড কাপ খেলা। ইনশাল্লাহ যদি সুযোগ পাই আমারও অবশ্যই ড্রিম থাকবে। এর পাশাপাশি যেহেতু ইংল্যান্ডের মতো কন্ডিশনে খেলবো, অবশ্যই নিজেকে প্রমাণ করার জন্য ভালো একটা মঞ্চ ওয়ার্ল্ড কাপ। রাবাদা এদের মতো আমরা 150-তে বল করতে পারবো না, বাট আমাদের যেগুলো স্ট্রেংথ আছে 130-তে বল করা, সুইং লাইন মেনটেন করে বোলিং করা, আমরা ওই জিনিসটাই ফলো করবো। ইনশাল্লাহ আমরা যদি এটা মেনটেন করতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু আশা করা যায়। তাসকিনের এখন মূল চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগে নিজেকে ফিট প্রমাণ করা। তাহলে খুলে যেতে পারে ভাগ্যের দুয়ার। আর সাইফুদ্দিনেরও আছে একটা ছোট্ট ইনজুরি। বিশ্বকাপের আগে তার জন্য চ্যালেঞ্জ ওই ফিটনেসই। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাওয়া প্রান্তে আজ বসছে পদ্মা সেতুর 10ম স্প্যান। দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। বৈরী আবহাওয়ার কারণে নানা শঙ্কা। অন্যের জীবন বাঁচাইতে গিয়ে আমার ভাই আজ দেশের মধ্যে নাই। আমার ভাই ছিল আমার পরিবারের সম্বল। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। ফায়ারম্যান সোহেল রানাকে বিরচিত বিদায়। সতীর্থদের হাহাকারে হৃদয় বিদারক পরিবেশ। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় দাফন। ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাতকে এখনই সিঙ্গাপুরে নেওয়া সম্ভব নয়। ভিডিও কনফারেন্সের পর জানালেন চিকিৎসকেরা। আটককৃতদের 4 জনকে 5 দিন করে রিমান্ডে। নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে ঘরের ভেতর আটকে রেখে 3 বোন সহ 4 জনকে আগুন দেওয়ার অভিযোগ। ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারে না এলাকাবাসী। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 600 চরমপন্থীর আত্মসমর্পণ। জমা পড়েছে কয়েক শতাধিক আগ্নেয়াস্ত্র। পুনর্বাসনের উদ্যোগ। এই ছিল সকালের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ।